হুম, 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 হুম। দিয়ে দেবো, দিয়ে দেবো। আচ্ছা শোনো, তাহলে যেহেতু রেকর্ডিং চালু হলো আমি আরেকবার বলে দিচ্ছি। জলীয় বাষ্প আমি সমস্তটা পড়াচ্ছি না। যে জায়গাগুলোতে তোমাদের কনফিউশন থাকে, যে জায়গাগুলোতে পরীক্ষায় বেশি পরিমাণ আসে, যেগুলোতে তোমাদের মনে রাখতে হয়, সেই জায়গাগুলোকে আমি বলে দিচ্ছি। প্রথম শুরু করেছি কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভাগগুলো, সেই স্তর ভাগগুলো নিয়ে তোমরা অনেক জানো। সেখান থেকে যে প্রশ্নগুলো আসে, বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো আছে, সেই উপাদানগুলির মধ্যে জলীয় বাষ্প হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই জলীয় বাষ্পটা কিন্তু গ্রিন হাউস গ্যাস। এই জলীয় বাষ্পের পরিমাণ আমাদের বায়ুমণ্ডলে থাকে 0 থেকে 5% মধ্যে, এবং 5 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে সেটা 90% জলীয় বাষ্প থাকে, এবং নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে জলীয় বাষ্প কমতে কমতে যায়। সব থেকে জলীয় বাষ্প কম থাকে 70 ডিগ্রি, 70 ডিগ্রি অক্ষাংশে। এখানে 0.2% জলীয় বাষ্প থাকে। ঠিক আছে, এটা হচ্ছে জলীয় বাষ্প সম্পর্কে গেল, এবং তোমাদেরকে আরও কিছু তথ্য মনে রাখতে হবে। এখন যে ধরনের প্রশ্ন দিচ্ছে তাতে তোমাদের বিভিন্ন বায়ুমণ্ডলের উপাদানগুলিকে সাজাতে দিতে পারে। আমি ইম্পর্টেন্টগুলো বলছি, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, যেগুলো ভুল করার সম্ভাবনা থাকে সেগুলো বলছি। বায়ুমণ্ডলের উপাদানগুলো সাজাতে দিতে পারে। তোমরা সবাই জানো নাইট্রোজেনের উপাদানটা তোমরা সবাই বললেই তোমরা এখনই বলে দিতে পারবে। বল এখনই 78.08%। তোমরা অক্সিজেনের পরিমাণটাও বলে দিতে পারবে 0.94%। এগুলো হচ্ছে তোমরা বলে দিতে পারবে। N2, O2, এগুলো বলে দিতে পারবে। তারপরে কি থাকে, আর্গন থাকে। আর্গন কত থাকে, 0.93 থাকে। তারপরে কি থাকে, CO2 থাকে। CO2 কত থাকে, 0.03 থাকে। কোনো কোনো জায়গায় 034ও লেখা থাকে। তারপরে কি থাকে, নিয়ন থাকে। নিয়নের পরিমাণটা কত থাকে, 0. এইগুলোই পরীক্ষায় তোমাদের আসবে। এইগুলোই তোমাদেরকে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে দিতে পারে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় হিসেবে সাজাতে দিতে পারে। তারপরে কি থাকে, হিলিয়াম থাকে। হিলিয়াম কত থাকে, পয়েন্টের পরে 3টি জিরোর পরে 5 আছে। তারপরে কি থাকে, তারপরে তোমার মিথেন থাকে। তারপরে মিথেন থাকে। মিথেনের পরিমাণটা কত, 0.3 তারপরে 14%। তারপরে থাকে হাইড্রোজেন। হাইড্রোজেনের পরিমাণ কত, 0.034। 0.03, কোনো কোনো বইয়ে 0.3 থাকবে, কোনো কোনো বইয়ে 0.34 থাকে। হ্যাঁ, এখানে ভুল করার জায়গা নেই বাবা। এরপরে কি থাকবে, আর একটা জিনিসের তোমাদের আসে, সেটা হচ্ছে ওজন। ওজনটা মনে রাখবে। ওজনের পরিমাণটা আসে, কত আসে, বিগত সালে অনেকবার নেটে এসেছিল ওজনের পরিমাণটাও। এটা আসে 0.4 পরে 6%। হ্যাঁ, 4 পরে 6, এইগুলো আসে। এবং এইগুলোকে কি করবে, তোমাদের এগুলো সব মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো অ্যাসেন্ডিং এখন যে ধরনের প্রশ্নের প্যাটার্ন, তাতে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলে দিতে পারে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, পরের স্লাইডে যাচ্ছি আমি। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অ্যারোসোল, বা যেগুলোকে আমরা বলে থাকি, অ্যারোসোলগুলোর বাংলা কি গো, বিভিন্ন অ্যারোসোলের বাংলা কি বলতো? ধূলিকণা বালুকণাগুলোকে তো অ্যারোসোল বলে, কিন্তু আরেকটা বাংলা আছে, তার একটা প্রমিনেন্ট। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, 5 হবে, 5 হবে। ওটা কোনো ব্যাপার নেই গো, ওগুলো 1 কিলোমিটার, ওগুলো ওগুলো কোনো অসুবিধা নেই। আমি তোমাকে কথা প্রথমে বললাম তো, তুমি আমার কথাটা শোনোনি। কোনো বইয়ে লেখা থাকবে 0.3 লেখা থাকবে, কোনো বইয়ে লেখা থাকবে 2 থেকে 4 থাকে। অনেক বই, আমি প্রত্যেকটা বই আলাদা আলাদা দেখেছি। আমি তোমাদেরকে 0.5 নিয়েছি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে সাবিন্দর সিংয়ের বই থেকে নেওয়া,
এবং এই কোশ্চেনটা 1 বছর প্রিভিয়াস ইয়ারে নেটে এসেছিল, ঠিক আছে? এবং এই উত্তরটা ইউজিসি নেট নিয়েছিল, 5%, 0 থেকে 5টা ইউজিসি নেট নিয়েছিল। ওই জন্যই তোমাদেরকে আমি এটা বললাম, ঠিক আছে? হুম। বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকবে, আমি যে তথ্যগুলো দেব তথ্যগুলো একদম অথেন্টিক, হ্যাঁ। হুম। এরপরে তোমাদেরকে অ্যারোসল, অ্যারোসল তোমরা জানো, বিভিন্ন রকম ধূলিকণা, বায়ুকণা, তারপরে তোমাদের বিভিন্ন রকম অ্যারোসলগুলোকে দু রকমের ভাগ করা যায়। একটা হচ্ছে জৈবিক, একটা হচ্ছে, অন্যটা হচ্ছে অজৈবিক। জৈবিকগুলো কোনগুলো বলো তো? অ্যারোসলের মধ্যে জৈবিক কি থাকে বলো তো? ফুলের রেণু, বিভিন্ন রকম তোমার জীবাণু, সেগুলো কিন্তু অ্যারোসলের মধ্যে পড়ে। তো ফুলের রেণু, জীবাণু, এগুলো অ্যারোসলের মধ্যে পড়ে। এখান থেকে একটা কনসেপচুয়াল প্রশ্ন আসে, জৈবিক কণাগুলির মধ্যে, জৈবিক কণা বায়ুমণ্ডলের কোন উম, কোন জোনে বা কোন স্তরে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? আমি তোমাদেরকে প্রশ্নটা করলাম, জৈবিক কণা বায়ুমণ্ডলের কোন স্তরে বেশি দেখতে পাওয়া যায়? নিরক্ষীয় কোন অঞ্চলে? নিরক্ষীয়, 1 নাম্বার দিলাম আমি নিরক্ষীয় অঞ্চল। 2 নাম্বার, 1 নাম্বার নিরক্ষীয়, 2 নাম্বার দিলাম ট্রপিক্যাল অঞ্চল, 3 নাম্বার দিলাম টেম্পারেট অঞ্চল, 4 নাম্বার দিলাম পোলার রিজন। কোথায় বেশি থাকে বলো? 4টে অপশন দিলাম। এনিওয়ান? হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে। কেন বলো তো? কারণ এই যে পরাগরেণুগুলো, এগুলো নিরক্ষীয় অঞ্চলে বেশি আছে, কারণ সেখানে গাছপালা এবং এই সমস্ত পরিমাণ বেশি আছে বলে নিরক্ষীয় অঞ্চলে জৈবিকের পরিমাণ বেশি থাকে। আর একটা মনে রাখবে, এরোসলগুলো অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি হতে পারে, অতি ক্ষুদ্র ভাসমান কণা হতে পারে, এবং এর সর্বাধিক ব্যাস হতে পারে 100 মাইক্রোমিটার। এটা হচ্ছে সর্বাধিকটা, মনে রাখবে কত? 100 মাইক্রোমিটার। সর্বাধিক কত হতে পারে এটা? 100 মাইক্রোমিটার। যদি তথ্যগুলো না জানা থাকে, খাতা পেন নিয়ে বসো। ওকে, 1 মিনিট দাঁড়াও। তথ্য না জানা থাকলে খাতা পেন নিয়ে বসো, হ্যাঁ। বেশ, এখান থেকে আমি আর কিছু পর, হ্যাঁ। আচ্ছা, এই ইনফরমেশনটা হচ্ছে, অ্যারোসলগুলো অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি হতে পারে, এবং অ্যারোসলগুলোর সব থেকে বড় বা সব থেকে ম্যাক্সিমাম সাইজ, যাদের গড় ব্যাস সব থেকে বেশি, যার সেই অ্যারোসলটার ব্যাস, গড় ব্যাস হতে পারে 100 মাইক্রোমিটার। মানে সব থেকে বড় অ্যারোসলের ব্যাস হতে পারে 100 মাইক্রোমিটার। এরপরে আমি যেটাতে আসব, এখান থেকে আর যেটা আসে, ওজন সম্পর্কে তোমাদের আসে, ওজন গ্যাস নিয়ে বা ওজন নিয়ে। আমি ওজন নিয়ে, তোমরা অনেক কিছু জানো, ওজন নিয়ে কোনো কথা আমি বলবো না। আমাকে একটা প্রশ্ন একজন করেছিল আজকে গ্রুপে, গ্রুপে না পার্সোনাল, যাই হোক কিছু করেছিল, আমি ভুলে গেছি। তো সেখানে একটা প্রশ্ন ছিল, ওজন গ্যাস কোন স্তরে বেশি থাকে বা কোন জোনে বেশি থাকে, কোন রিজিয়নে বেশি থাকে? তোমাদেরকে এই প্রশ্নটাই আমি করলাম। ওজন গ্যাস কোন স্তরে, ওজন গ্যাসের ঘনত্ব, ওজন গ্যাসের ডেনসিটি, ঘনত্ব কোন স্তরে এবং কোন রিজিয়নে বেশি থাকে? ঘনত্ব স্ট্র্যাটোস স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি থাকে। হ্যাঁ, এবং মেরু অঞ্চলে বেশি থাকে। গুড, ভেরি গুড। স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি থাকে এবং মেরু অঞ্চলে বেশি থাকে। যত ওজন গ্যাসের ঘনত্ব মেরু অঞ্চল থেকে যত নিচের দিকে আসবে, তত কমতে কমতে যাবে। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ওজন গ্যাসের ঘনত্বটা কম হয়, এটা মনে রাখবে। তাহলে এখান থেকে আমি পড়ছি না, ওজনটা কিন্তু খুব ভালো করে পড়বে। ওজনটা আমি বলবো সমরেন্দ্রনাথ মোদকের বইয়েই ভালো করে দেওয়া আছে। মোটামুটি ওই এখানে অনেকগুলো তথ্য পাবে। ওজন কে আবিষ্কার করেছিল, কবে আবিষ্কার করেছিল, ওজন হোল থেকে শুরু করে সমস্ত তথ্যটা ওখানে আছে। সুন্দর করে মুখস্থ করে নেবে। ট্রপোস্ফিয়ার থেকে আর যেটা মনে রাখবে, ট্রপোস্ফিয়ার কে নামটি প্রথম কে ব্যবহার করেছিলেন, তার নামটি মনে রাখতে হবে তোমাদেরকে। টেসারেন্স দ্য বোস্ট, এই নামটিকে তিনি প্রথম ব্যবহার করেছিলেন। এইটা টেসারেন্স দ্য বোস্ট, টেসারেন্ট দ্য বোস্ট।
ইনি প্রথম ওজন ট্রপোস্ফিয়ারের নামটা ব্যবহার করেছিলেন, নামটা ইউজ করেছিলেন। আর দুটো নাম আসে তোমাদেরকে ব্যবহার করেছিলেন। একটা হচ্ছে N2কে বলেছিলেন, নামকরণ করেছিলেন, CO2কে নামকরণ করেছিলেন এবং O2কে নামকরণ করেছিলেন। এটা তোমাদের কাছে প্রশ্নটা নেব। N2কে নামকরণ করেছিলেন বলো তো? N2কে নামকরণ করেছিলেন রাদারফোর্ড, ভেরি গুড। যারা জানো না লিখে নেবে। CO2কে নামকরণ করেছিল থমাস, না ক্রিস্টেলে O2। আর বলো 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 বলো, এটা বলো বলো, CO2 ওহেদুল। হুম উম, এখানে তো গোলমাল বাগাচ্ছ তোমরা, হচ্ছে না ঠিক মতো করে। থমাস ব্লাক বা এরকম কিছু একজন নাম আছে, হ্যাঁ, কিছু থমাস দিয়ে কিছু একটা নাম আছে। আমার ফুল নামটা এই মুহূর্তে আমিও ভুলে গেছি, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু থমাস নামটা মনে রাখবে, থমাস ব্লাক বা থমাস ক্লার্ক কিছু একটা নাম আছে। আমি তোমাদেরকে দেখে গ্রুপে একবার জানিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু এটা মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লাক ব্লাক, ঠিক ঠিক, জোসেফ ব্লাক, হ্যাঁ ঠিক, ভেরি গুড, গুড, জোসেফ ব্লাক, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এরপরে চলে আসো ট্রোপোপজ। ট্রোপোপজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন নেপিয়ার শ। এখানে আমি যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে আমি বলছি, হ্যাঁ। এরপরে নকটিলুসেন্ট মেঘ দেখতে পাওয়া যায়, নকটিলুসেন্ট মেঘ দেখতে পাওয়া যায় আহ, কোথায়? হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই সরি, মেসোস্ফিয়ারে, নকটিলুসেন্ট হচ্ছে মেসোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায় মাদার অফ পার্ল ক্লাউড। ঠিক আছে, মাদার অফ পার্ল ক্লাউড দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, নকটিলুসেন্ট দেখতে পাওয়া যায় মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে সমস্ত আহ, উল্কাপিণ্ড থেকে শুরু করে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে এসে। এগুলো তোমরা জানো, এগুলোকে নিয়ে কথা বলছি না। তোমাদের কথা যেখানে আমি বাড়াবো সেটা হচ্ছে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের হোমোস্ফিয়ার, হোমোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশকে কি বলা হয়? হোমোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশকে কি বলা হয়? কে বলতে পারবে? হোমোস্ফিয়ার, ভেরি গুড। হোমোস্ফিয়ারের বিস্তার হচ্ছে গড়ে তোমরা 90 কিলোমিটার ধরে রাখবে, 88 কিলোমিটার, হ্যাঁ, 90 কিলোমিটার এভারেজ, 88 কিলোমিটার। এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারকে আলাদা করেছে টার্বোপোজ। আর একটা জিনিস মনে রাখবে, হেটেরোস্ফিয়ারে যে চারটে স্ফিয়ার আছে, পারমাণবিক অক্সিজেন, আণবিক নাইট্রোজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন। ইয়েস, এইটা তোমাদেরকে গুলিয়ে দেয়, সাজাতে দেয়। এক বছর নেটে এসেছিল, এরকম করে সাজাতে দিয়েছিল। ধরো পারমাণবিক অক্সিজেনের জায়গায় দিল আণবিক অক্সিজেন, কোনটা ভুল সেটা বলতে হবে। আণবিক অক্সিজেন, এই আণবিক অক্সিজেনে, পারমাণবিক অক্সিজেনের জায়গায় লিখে দিল আণবিক অক্সিজেন। ছোট্ট ছোট্ট যখন এইগুলো দেবে না, তখন দেবে সোজা কোশ্চেন, তোমরা ভুল করে চলে আসছো। কারণ কোশ্চেন আসলে কঠিন হয় না, কঠিন হয় হচ্ছে অপশন। তুমি কোশ্চেন, আমরা বলি না কোশ্চেন প্রচুর হার্ড হয়েছিল, কোশ্চেন হার্ড হয় না, হার্ড হয় অপশন। যত মাইনরলি অপশন দেয় তখন আমরা ভুল করে আসি। যখন অপশন সোজা দিয়ে দেয় তখন তোমরা ভুল কখনোই করবে না। কিন্তু এই যে আণবিক পারমাণবিক এখানেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং কোশ্চেন বিশাল কঠিন হবে না, এই ছোট ছোট জায়গাগুলোকেই তোমাদেরকে একটু যত্ন সহকারে মনে রাখতে হবে। এরপরে আমি আয়নোস্ফিয়ার নিয়ে কথা বলবো খানিক, কিছুটা। আয়নোস্ফিয়ারের মধ্যে আমরা কতকগুলো স্তর দেখতে পাই। সেই আয়নোস্ফিয়ারকে আমরা কি বলে থাকি বলতো? এটাকে রেডিও, এখানগুলো এই আয়নোস্ফিয়ার থেকে বিভিন্ন রেডিও ওয়েভগুলো প্রবাহিত হয়। আয়নোস্ফিয়ারের মধ্যে আমরা আরও কতগুলো স্তর দেখতে পাই, ডি, ই, এফ এবং জি। এই চারটে স্তর আমরা দেখতে পাই। ডি স্তরের মধ্য দিয়ে শর্ট ওয়েভ প্রবাহিত হয়, শর্ট ওয়েভ প্রবাহিত হয়। এই ডি স্তরটা
একমাত্র দিনের বেলায় অ্যাক্টিভ থাকে, রাত্রেবেলায় এটা ভ্যানিশ হয়ে যায়। এরপরে আসি, এবং এই ডি স্তরের বিস্তার থেকে হচ্ছে 60 থেকে 90 কিলোমিটারের মধ্যে ডি স্তর দেখতে পাওয়া যায়। এর পরের স্তরটা হচ্ছে ই স্তর। তাহলে লো, সরি এখানে শর্ট ওয়েভ বলে ভুল হলো আমার, এখানে লো ফ্রিকোয়েন্সি ওয়েভ বলবে, লো ফ্রিকোয়েন্সি ওয়েভ বলবে। হ্যাঁ, এটা বরং ভালো হবে, প্রমিনেন্ট হবে। লো ফ্রিকোয়েন্সি ওয়েভ এখান থেকে প্রবাহিত হয় বা বিচ্ছুরিত হয়, এবং 60 থেকে 90 কিলোমিটারের মধ্যে এটি দেখতে পাওয়া যায়। এগুলো গুরুত্বপূর্ণ। ই স্তর, ই স্তরের মধ্যে হচ্ছে অবস্থান কোথায়? 90 থেকে 150 কিলোমিটারের মধ্যে দেখতে পাওয়া যায়। এই স্তরটাকে বলা হয় কেনলি হেভিসাইড স্তর। বলো। 4টে ভাগ ধরবে। হুম, দেখো, এফ ইস, বলি বলি, 5টা কটা ভাগ সেটা বলে না, প্রশ্ন এরকম করে আসে না। এই এই এফ পর্যন্ত স্তরের পরে বাকি স্তরগুলো ভ্যালুলেস হয়ে যায়। কারণ এফ স্তরেই একমাত্র, যেটা এফ স্তরের F2 স্তর বলে, যে বা F1 যে স্তরটা আছে, এফ স্তরেই একমাত্র, এফ স্তরটা একমাত্র রাত্রে এবং দিনে সবসময় অ্যাক্টিভ থাকে। এবং এই স্তরেই রাত্রেবেলায় যে সমস্ত রেডিও ওয়েভগুলো আসে সেগুলো এই স্তর থেকেই আসে। তাই বাকি তখনই এই স্তরগুলো ভ্যালুলেস হয়ে যায়, এবং এই স্তরগুলো নিয়ে বিশেষ কিছু প্রশ্ন আসে না। তাই ছোট ছোট জিনিস নিয়ে অত বেশি এ হবে না। ঠিক আছে, 4টে, কোনো বইয়ে 5টা আছে, কোনো বইয়ে 4টে আছে। তুমি যদি সাবিন্দর সিং দেখো সেখানে 4টে লেখা আছে। হ্যাঁ, তাই এগুলো 4টেই ধরি। এবং আমি কখনোই প্রশ্ন আজ পর্যন্ত দেখিনি যে কটা স্তর, আয়নোস্ফিয়ারকে কটা ভাগে ভাগ করা যায়, এই ধরনের প্রশ্ন আসেনি। তবে 4টে যদি আসে, তোমরা 4টে লিখলেও ভুল হবে না। কারণ তুমি যদি কেস করতে যাও, সাবিন্দর সিং দেখিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারবে। ওকে। আর এই স্তরটাকে বলা হয় কেনলি হেভিসাইড স্তর বলা হয়। এই প্রশ্নটা বহুবার এসেছিল। কেনলি হেভিসাইড স্তর কোন স্তরকে বলা হয়? ই স্তরকে বলা হয় কেনলি হেভিসাইড স্তর। ই স্তরের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ই ওয়ান স্তর, অপরটা হচ্ছে ই2 স্তর। ই1 স্তরকে বলা হয় স্পেরোডিক ই স্তর। এই ই1 স্তরটাকে বলা হয় স্পেরোডিক ই স্তর। স্পেরোডিক ই স্তর, পেরোডিক ই লেয়ার বা স্পেরোডিক ই স্তর। আমাকে যদি বলো স্পেরোডিকের বাংলা বলতে, বাংলা হয় না। স্পেরোডিকটা বাংলাতে স্পেরোডিক লিখে দেবে। ঠিক আছে, স্পেরোডিক ই স্তর। আর হচ্ছে এর পরেরটা, হ্যাঁ, এই স্পেরোডিক ই স্তরের মধ্যে দিয়ে কি, এই স্পেরোডিক স্তরের বিস্তারটা হচ্ছে, জেনে রাখবে, 130 কিলোমিটার পর্যন্ত। পরবর্তীতে 130 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ই2 স্তরের বিস্তার। এবং এই দুটো স্তরের মধ্যে মিডিয়াম থেকে ও লো ফ্রিকোয়েন্সি থেকে মিডিয়াম ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভগুলো প্রবাহিত হয়। আর এখান থেকে মূলত কেনলি হেভিসাইডটাই মূলত আমাদের এইখানে আসে। আর স্পেরোডিক ই লেয়ার কোনটাকে বলা হয়? এ লেয়ারের প্রথম স্তরটাকে বলা হয় স্পেরোডিক ই লেয়ার। কোনগুলো আমাদেরকে প্রশ্ন আসে বা প্রশ্ন আসতে পারে সেগুলো আমাদেরকে ভাবতে হবে। যখন পড়া করবে না, তুমি ভাববে তুমি হচ্ছে প্রশ্ন সেটার। তুমি যদি প্রশ্ন সেটার হতে, তুমি কি ধরনের প্রশ্ন দিতে? তুমি যদি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে, হাবিজাবি নয় যে আমি প্রশ্ন সেটার মানে আমি যা খুশি তাই প্রশ্ন দিয়ে দেবো, এরকম নয়। তুমি ধরো একজন স্ট্যান্ডার্ড প্রশ্ন সেটার, তুমি সেখানে কি প্রশ্নটা রাখতে, কোন প্রশ্নটা রাখলে একজনকে তার নলেজ টেস্ট করা যাবে, এইরকম ধরনের তুমি ভাববে তাহলে, এবং বুঝতে পারবে। ওই জন্য প্রচুর প্রশ্ন ঘাঁটাও প্রয়োজন আছে। আমি ওই জন্যই বারবার বলছি, তোমরা বিভিন্ন বিগত সালের প্রশ্ন যদি ঘাঁটতে পারো, সে নেট, সেট, বিভিন্ন অন্যান্য রাজ্যের পরীক্ষা, পশ্চিমবঙ্গের তো বেশি এসএলএসটি হয়নি, তো যেটুকু হয়েছে সেটুকু ঘাঁটবে। এবং আগেকার কোশ্চেনের সঙ্গে 10 বছর আগে যে পরীক্ষায় যে প্রশ্ন হয়েছিল, এখনকার প্রশ্নের প্যাটার্ন কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। সেই পরিবর্তনটা আমাদেরকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে। হলো। এরপরে হচ্ছে এফ লেয়ার। এফ লেয়ারটাকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়। এফ লেয়ারটা হচ্ছে তোমার 150 থেকে শুরু হয়,
এবং 380-তে গিয়ে শেষ হয়। এটাকে বলা হয় অ্যাপেলটন লেয়ার বা অ্যাপেলটন স্তর বলা হয়। এটাকে অ্যাপেলটন স্তর বলা হয় বা অ্যাপেলটন লেয়ার বলা হয়। প্রিয়াঙ্কা এতক্ষণে কেন? হ্যাঁ, এটাকে অ্যাপেলটন স্তর বলা হয়ে থাকে, ঠিক আছে। এখানে মনে রাখবে এখানে দুটো স্তর আছে, একটা হচ্ছে F1 স্তর, অপরটা হচ্ছে F2 স্তর। এবং এই অ্যাপেলটন স্তরের মধ্য দিয়েই সমস্ত রকম রেডিও ওয়েভ প্রবাহিত হতে পারে। লং ওয়েভ, লো ফ্রিকোয়েন্সির ওয়েভ এবং হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ, উভয় ওয়েভই প্রবাহিত হতে পারে। এর লং ডিস্টেন্স যে রেডিও কমিউনিকেশন আমরা করে থাকি, লং ডিস্টেন্স রেডিও কমিউনিকেশন হয়ে থাকে F1 স্তরের মধ্য দিয়ে। এই লং ডিস্টেন্স রেডিও কমিউনিকেশন হয়ে থাকে F1 স্তরের মধ্য দিয়ে, ঠিক আছে। দীর্ঘ তরঙ্গের বেতার তরঙ্গ প্রবাহিত হয় F2 স্তরের মধ্য দিয়ে, ঠিক আছে। F2 স্তরটি রাত এবং দিন সব সময় অ্যাক্টিভ থাকে। বাকি ডি স্তর, ই স্তর কিন্তু শুধুমাত্র দিনের বেলাতেই অ্যাক্টিভ থাকে, বাকি রাতের বেলাতে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এফ স্তরটাতে আমরা দেখতে পাচ্ছি রাত এবং দিন উভয়েই অ্যাক্টিভ থাকছে। এবং এফ স্তর থেকে রাত্রেবেলায় যে আমরা শর্ট ওয়েভের খুব সুন্দর রেডিও শুনতে পাই, সেটা কিন্তু F2 স্তর থেকে আসে। দেখবে রাত যত বাড়ে রেডিও তত খুব স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার হয়। যারা গ্রামের দিকে আগে ছোটবেলায় রেডিও শুনতে, তাদের সে অভিজ্ঞতা আছে হয়তো। আমরা তো একদম খুব গ্রাম থেকে বড় হয়েছি, তো আমরা জানি সেগুলো, অভিজ্ঞতাগুলো আছে। দিনের বেলাতে ক্যাঁচকুচ করে, কিন্তু রাতের বেলাতে খুব কাঁচের মতো শোনা যেত। বেশ, তাহলে এখন পর্যন্ত হলো। এবং জি স্তরটাকে নিয়ে খুব বেশি তোমাদের জানার দরকার নেই। এর পরের স্তরটা হচ্ছে জি স্তর, এখান থেকে কোনো প্রশ্ন সেমন করে আসে না। তাহলে আমাকে এখান থেকে কটা কি মনে রাখতে হচ্ছে তোমরা বুঝতে পেরে গেছো, কি কি মনে রাখতে হচ্ছে, কটা স্তর আছে। হ্যাঁ, ইয়েস, আয়নোস্ফিয়ারটা থার্মোস্ফিয়ারের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে আমি বাকিগুলোকে নিয়ে আমি আর কথা বলবো না। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দাও, হ্যাঁ। আমার বাড়ি থেকে একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। হ্যাঁ, বড় ভাই। হ্যাঁ, ভালো আছি, ভালো আছো? এই ক্লাস নিচ্ছি, বলো বলো। না, ক্লাস হয়নি, না ফোনটা পেলাম বলে বল। না, এখন একটু বিজি আছি। হ্যাঁ, ক্লাস করাচ্ছি। আচ্ছা, আমি কি তাহলে তো রাতের দিকে করব, নাকি তুমি কালকে দিনের দিকে করবে তাহলে? হ্যাঁ, 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 দুপুরের দিকে ফাঁকা থাকবো। হ্যাঁ। হুম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা যেখানে ছিলাম, তো এতদূর এরপরে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। বায়ুমণ্ডল, এই একটা সহজ প্রশ্ন করি, সহজ প্রশ্নটার উত্তর তোমরা দিতে পারো কিনা আমি দেখি। বায়ুমণ্ডলের বিস্তার কত কিলোমিটার পর্যন্ত? 10,000 কিলোমিটার। কতজন বলছে 10,000 কিলোমিটার? 16 থেকে 25,000 কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। 16 থেকে 25,000 কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। তাই যদি তোমাদেরকে, দেখবে আগের বছর 2016 সালের প্রশ্নে একটা প্রশ্ন দিয়েছিল, ভূত্বকের বিস্তার কত কিলোমিটার পর্যন্ত, দিয়ে সেখানে দেখবে অপশনগুলো ছিল
30 থেকে 40 বা মানে ভূপৃষ্ঠ থেকে 60 কিলোমিটার 70 কিলোমিটার এরকম ছিল। আমরা এভারেজ জানতাম 40 কিলোমিটার। ম্যাক্সিমাম জন এভারেজটা করে এসেছে, কিন্তু আপ টু 60 কিলোমিটার পর্যন্ত উত্তর নেওয়া হয়েছিল। ঠিক একই রকমভাবে বায়ুমণ্ডলের বিস্তার কত দূর পর্যন্ত যদি দিয়ে দেয়, তাহলে এখানে তোমরা 10,000 কিলোমিটারটা খুব ভালো মনে উত্তর করে দিয়ে চলে আসবে, মনে রাখবে 1 নাম্বার পেয়ে গেলাম। কিন্তু যদি বলে কত দূর পর্যন্ত সর্বোচ্চ বিস্তার হতে পারে, সেখানে যদি 16,000 25,000-এর অপশন থাকে, আমাকে 25,000 16,000 নিতে হবে, মনে থাকবে? নেক্সট। ওই জন্য, হ্যাঁ, তুমি বললি, আমি তোমাকে কি বলেছি, শুধু কি 9-10-এর বইগুলো পড়ে বসে থাকতে বলেছি? তুমি কিন্তু হ্যাঁ, আগে এটা ক্লিয়ার করতে বলেছি। তারপরে আমি কি বলেছি, সেই টপিকের উপর যে এক্সট্রা তথ্যগুলো আছে, তোমার কাছে যে বই আছে, তোমার যে বই পড়া আছে, সেই বইগুলো থেকে খাতায় নোট করে নেবে, এটা বলেছি। দেখো বাবা, নাম্বার কথাগুলো ভালো করে বোঝো, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, তোমার নিজের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। তুমি ওইটাকে বেশ বই ধরতে বলেছি। বেশ মানে হচ্ছে সেটাকে বেশ করে এগোবে। সেখানে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো অন্য কোনো বইয়ে যদি সে মানে ওই বইটা বেস থাকবে, ওই বইয়ে যে তথ্যগুলো আছে সেই বইগুলোকে ওই তথ্যগুলো থাকলো, এবং অন্য বইতে যে এক্সট্রা তথ্যগুলো আছে, যেগুলো মদকের বইটিতে নেই কিন্তু অন্য বইটিতে আছে, সেই এক্সট্রা তথ্যগুলো খাতায় তুলে নেবে। তখন রিভিশন দেওয়ার সময় শুধু তোমার হাতে খাতাটা থাকবে আর ওই মোদকের বইটা থাকবে। মোদকের বই যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেগুলোতে তুমি হাইলাইট করে দিলে বা দাগ দিয়ে দিয়ে রেখে দিলে পেন্সিলে বা পেনে, এবং সঙ্গে খাতাটা থাকলো, তাহলে তোমার দুটোই একসঙ্গে হয়ে গেল। কারণ এখন যদি আমি বলি তোমরা সবটা নোট তৈরি করো, তাহলে তো পারবে না। এবং রিভিশন দেওয়ার সময় সব বই 4-5টা বই একসাথে খুলে রিভিশন দেওয়া যায় না। আমি ওই জন্য বললাম একটা বই বেশ হবে, এবং মোদকের বই যদি পড়ো 80% হয়ে যাবে। বাকি এই দেখো, যেমন আমরা বলে দিচ্ছি, যখন তুমি দেখছো যে ডি লেয়ার ই লেয়ার স্যার তো পড়ালেন, যাদের অনার্সের বই নেই তারা আমার এগুলো দেখে খাতায় নোট করে নিলে, খাতায় নোট করে নিয়ে তোমরা এখান থেকে নোট করে নিলে। হুম। হুম। হ্যাঁ, আর কেউ কিছু বলছিলে, বলো। হুম। অবশ্যই হবে। ডিএস লালের ওপর কোনো বই আছে ক্লাইমেটোলজি? হ্যাঁ, বা ওটা পড়লে তো অবশ্যই ভালো হবে। চোখ বন্ধ করে ডিএস লাল পড়ো। আচ্ছা, এরপরে তোমাদেরকে আর একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভন অ্যালেন বিকিরণ বলয় বা ভন অ্যালেন রেডিয়েশন বেল্ট, তাই তো? এখান থেকে আহ, ভন অ্যালেন রেডিয়েশন বেল্ট এটা দেখতে পাওয়া যায় ম্যাগনেটোস্ফিয়ারে। আমি ইংলিশে লিখছি বাবা, কিছু মনে করো না তোমরা, আমার বাংলা লেখাটা খুব খারাপ, ওই জন্যই। ঠিক আছে। আমার, তোমরা একটু, আসলে আমি একটু মানে পড়ার সময় একটু ইংলিশ বইগুলো থেকে পড়েছিলাম, তো ওই জন্য বাংলাগুলো আমার সবসময় মনে আসে না, কিছু মনে করো না, কিন্তু আমি চেষ্টা করি ম্যাক্সিমামগুলো পড়ে মানে বলে দেওয়ার। তো ভন অ্যালেন রেডিয়েশন বেল্ট এটা দেখতে পাওয়া যায় ম্যাগনেটোস্ফিয়ারে। এটা আবিষ্কার করেছিল ভন অ্যালেন বলে একজন ব্যক্তি 1954 খ্রিস্টাব্দে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের আকর্ষণের যে প্রভাব, সেটাকে নিয়ে এখানে আলোচনা করা আছে। এখান থেকে কি প্রশ্ন আসে, উচ্চতা কত দূর পর্যন্ত হয়ে থাকে? এর উচ্চতা আপ টু মানে 1,000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 2500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।
1000 কিলোমিটার থেকে, এবং এটিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভিতরের বলয়, ভিতরের বলয়টা হচ্ছে, দাঁড়াও বলি, কথা বলি। একটু বলে দিই তারপর তোমার কথা শুনবো। ভিতরের বলয়টা হচ্ছে 100 কিলোমিটার, 1000 কিলোমিটার থেকে 5000 কিলোমিটার পর্যন্ত, এবং বাইরের বলয়টির বিস্তার হচ্ছে 15,000 থেকে 20,000 কিলোমিটার পর্যন্ত। এবং ভিতরের বলয়টি মূলত তীব্র ইলেকট্রনের সংঘর্ষের প্রভাবে হয়ে থাকে, বা এটাকে সৌরবাত্য যেটাকে বলা থাকে, বা সোলার উইন্ডের প্রভাবে এটা হয়ে থাকে মূলত। সোলার উইন্ডের প্রভাবে বাইরের বলয়টা সৃষ্টি হয়, মনে রাখবে। সৌরবাত্য, বা বাংলাতেই লিখে দিলাম, যাও। এটা বাইরের বলয়টা সৃষ্টি হয়, এবং ভিতরের বলয়টা মূলত সৃষ্টি হতে করে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের আকর্ষণের জন্য। এখান থেকে এটাই প্রশ্ন আসে। যদি কঠিন প্রশ্ন আসে তাহলে বলবে যে বাইরের বলয়টি কেন সৃষ্টি হয়। বাইরের বলয়টি সৃষ্টি হয়ে থাকে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের আকর্ষণের জন্য, পৃথিবীর চুম্বক ক্ষেত্রের আকর্ষণের জন্য, বা চুম্বকীয় আকর্ষণের জন্য। ঠিক আছে, বেশ। আর কি বলছিলে বলো। দেখো, যেগুলোতে এক্সোস্ফিয়ার লেখা রয়েছে, আগে যে পুরনো যে বইগুলো দেখবে মাধ্যমিকের, খুব পুরনো, যখন তোমরা মাধ্যমিক দিয়েছিলে 2005-এ, 2006-এ, তখন সেই বইগুলোতে এক্সোস্ফিয়ারের পরে হ্যাঁ বলে, ম্যাগনেটোস্ফিয়ার আর নেই। বলো। হ্যাঁ, বলো বলো। ম্যাগনেটোস্ফিয়ার লিখবে, ম্যাগনেটোস্ফিয়ার লিখবে। হ্যাঁ, ম্যাগনেটোস্ফিয়ার লিখবে, হ্যাঁ, চোখ বন্ধ করে। ওরে বাবারে, ওই বইটাতে, ওইবারে তুমি নমস্কার করে দাও, ওই বইটাতে পড়ো না, আমি আবার বলছি। ওই বই, বেশ, বেশ, আমি তো তোমাদেরকে গুছিয়ে বলে দিলাম, তোমরা এই এই তথ্যটা লিখে দাও রে বাবা, অত কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছ কেন? অনেক তো সময় নষ্ট হবে। আমি তো তোমাদেরকে গুছিয়ে বলে দিলাম, দেখলে যে না স্যার যেটা বলেছে আমি লিখে নিই, সঙ্গে সঙ্গে লিখে নাও, মিটে গেল। সৌরবাত্য হচ্ছে তোমার 1000 থেকে 5000 কিলোমিটারের মধ্যে থাকে। বাইরের স্তরটি হচ্ছে 15,000 থেকে 25,000 কিলোমিটারের মধ্যে থাকে। এটা সৌরবাত্যের জন্য সৃষ্টি হয়, আর এটা পৃথিবীর চৌম্বকীয় আকর্ষণের দরুন সৃষ্টি হয়। বেশ। হ্যাঁ স্যার, বলুন। টার্বোপোজ, টার্বোপোজ। এই 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 টার্বোপোজ বলা হয় এটাকে। বলো হেটেরোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে। বলো, কেউ কেউ জানা থাকলে বলো। হুম হুম হুম। হাইড্রোজেন স্তর বলে, মানে ওইরকম হেটেরোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা নাই, আলাদা করে নেই। কিন্তু টার্বোপোজ হচ্ছে হ্যাঁ, টার্বোপোজটা হচ্ছে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ারকে পৃথক করেছে, যেটা হচ্ছে হেটেরোস্ফিয়ারের ঊর্ধ্বে অবস্থিত, যেটাকে, বা হেটেরোস্ফিয়ারের, যদি বলে হেটেরোস্ফিয়ারের নিচের স্তরটির নাম কি, টার্বোপোজ। কিন্তু হেটেরোস্ফিয়ারের নিচের স্তর যদি টার্বোপোজ থাকে এবং হোমোস্ফিয়ার থাকে, কখনোই হোমোস্ফিয়ার দিয়ে দেবে না অতি উৎসাহী হয়ে। ইয়েস ইয়েস ইয়েস, আমি ওটা কিন্তু ভুলে গেছিলাম। আমি মনে করা বারবার চেষ্টা করলাম। প্রোটনোস্ফিয়ার হবে, হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। খোকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোটনোস্ফিয়ার। আচ্ছা,
হ্যাঁ, বুঝতে পারছি না, তোমার কথাটা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। মেসোস্ফিয়ার আর টার্বোপোজ? না, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বকে মেসোপোজ বলা হয়, আর টার্বোপোজটা হচ্ছে তোমার হোমোস্ফিয়ারের ঊর্ধ্বের অংশ। চলো এরপরে আমরা তাহলে এখান থেকে যেগুলো তোমাদের কনফিউশন হয় সেই জায়গাগুলো কিন্তু আমি বলে দিলাম। এরপরে আমরা চলে যাব ইনসুলেশনের দিকে, তাই তো? আচ্ছা, আমাকে একটা প্রশ্ন, তোমাদের নয়, আমাদের ওই গ্রুপে, আমাদের নতুন গ্রুপে একটা প্রশ্ন এসেছিল আমার কাছে, আমি তোমাদের কাছে একটু আলোচনা করে নিই। আমি একটু বলে দিই। নতুন গ্রুপে থেকে একটা প্রশ্ন আমার কাছে এসেছিল। আমি সেই হ্যাঁ, যেগুলো আমার কাছে ভাইটাল ভাইটাল প্রশ্ন আসবে আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো। তোমাদের গ্রুপে তোমরা আলোচনা করছো না কেন? এত তোমরা ইনঅ্যাক্টিভ কেন? এত মানুষজন, এত রিসোর্স পার্সন রয়েছে, কত কি জানো তোমরা? সেই জানাগুলো তোমরা একে অপরের সঙ্গে ভাগ করো, দেখবে নিজেদের মধ্যেও নলেজ ইনক্রিজ হবে। সবাই যদি সবারটা ভাগ করো তাহলে দেখবে নলেজ ইনক্রিজ হবে। জ্ঞান কখনো, জ্ঞান কাউকে বিতরণ করলে কখনো জ্ঞান কমে না গো, জ্ঞান বাড়ে। জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, তাই সবার সাথে সবাই ভাগ করো, কঠিন কঠিন প্রশ্ন দাও, বিভিন্ন রকম কনসেপচুয়াল প্রশ্ন দিয়ে দাও, গ্রুপে সবাই একটু ভাবতে থাকুক। আরে বাবা, আর একটা গ্রুপ আছে আলোচনার জন্য, তুমি ওই গ্রুপে অ্যাড হওনি? দেখবে একটা আবার আমি লিঙ্কটা শেয়ার করে দেবো গ্রুপের। ঠিক আছে, গ্রুপে শেয়ার করে দেবো, ওই লিঙ্কটা ওইখানে হবে। আচ্ছা, মেটিওরোলজি এবং অ্যারোনমি, মিটিওরোলজি এবং অ্যারোনমিটা কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত বলো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মেট্রোলজিটা হচ্ছে বিলো 100 কিলোমিটার, 100 কিলোমিটারের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে মেট্রোলজি। এবং সেটা কি নিয়ে গঠিত? টপোস্ফিয়ার, টপোস্ফিয়ার প্লাস স্ট্র্যাটোস্ফিয়ার প্লাস মেসোস্ফিয়ার, এইগুলোকে নিয়ে গঠিত, হ্যাঁ। আর অ্যারোনমিটা গঠিত অ্যাবাভ 100 কিলোমিটার। লিখে নাও, যাদের ইয়ে নয় লিখে নাও, ছেড়ে দেবে না। অ্যাবাভ 100 কিলোমিটার কি কি নিয়ে গঠিত বলো তো? বাকি যেগুলো আছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, বাকি সমস্ত কিছু। থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। হয়েছে? ওহেদুল, তুমি একটা আমাকে প্রশ্ন করেছিলে, বলো, উত্তরটা বলো। তুমি মনে হয় গ্রুপেও করেছিলে। উষ্ণতার প্রসর, দৈনিক, মাসিক এবং বার্ষিক। উষ্ণতার প্রসর নিয়ে তুমি একটা প্রশ্ন করেছিলে, আমি উষ্ণতাতেই আসবো। উষ্ণতার প্রসর মানে কি গো, ইংলিশে কি? টেম্পারেচার রেঞ্জ। টেম্পারেচার রেঞ্জ তিন ধরনের হয়। বার্ষিক হয়, সরি, প্রথমে দৈনিক লিখব। দৈনিক হয়, দৈনিক উষ্ণতার রেঞ্জ হয়। 2 নাম্বার মাসিক হয়। 3 নাম্বার বার্ষিক হয়। 3 নাম্বার বার্ষিক হয়। আচ্ছা, উষ্ণতার প্রসর কাকে বলে আগে জেনে নাও। কোনো একটা, আমি যদি দৈনিক উষ্ণতার প্রসর দিয়েই শুরু করি। আমি উষ্ণতার প্রসর মানে হচ্ছে জেনারেলি সব থেকে হায়েস্ট এবং লোয়েস্ট উষ্ণতার মধ্যে যে পার্থক্য, সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে যে পার্থক্য, সেটাকে উষ্ণতার প্রসর বলা হয়। তাহলে দৈনিক উষ্ণতার প্রসর কাকে বলা হবে? একটা নির্দিষ্ট দিনে হাইয়েস্ট টেম্পারেচার এবং লোয়েস্ট টেম্পারেচারের যে পার্থক্য, সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার যে পার্থক্য, সেটাকে আমরা বলি দৈনিক উষ্ণতার প্রসর।
কোনো একটা মাসের গড় উষ্ণতা যদি দেখি, দৈনিক গড় উষ্ণতা যদি দেখি, সেই দৈনিক গড় উষ্ণতার যে দিনটিতে হাইয়েস্ট টেম্পারেচার এবং যে দিনটিতে লোয়েস্ট টেম্পারেচার সেই মাসের, তার যে পার্থক্য সেটাকে বলা হয় মাসিক উষ্ণতার প্রসর। বার্ষিক উষ্ণতার প্রসর, আমরা যে মাসিক উষ্ণতা, মাসিক গড় উষ্ণতাগুলোকে যদি দেখি 12 মাসের, এবং হাইয়েস্ট মাসের উষ্ণতার পার্থক্য এবং লোয়েস্ট মাসের উষ্ণতার পার্থক্যকে বার্ষিক উষ্ণতার প্রসর বলি। তাহলে বার্ষিক উষ্ণতার প্রসরে আমরা কি দেখি? 12 মাসের উষ্ণতা। মাসিক উষ্ণতার প্রসরে আমরা কি দেখি? 30 দিনের গড়, মানে একটা দিনের গড় উষ্ণতা। আর দৈনিক উষ্ণতার প্রসরে দেখি আমরা একটা দিনের হাইয়েস্ট এবং লোয়েস্ট উষ্ণতা। তাহলে এই দৈনিক উষ্ণতার প্রসর, তাহলে বোঝা গেল হাইয়েস্ট এবং লোয়েস্টের মধ্যে পার্থক্য। তাহলে উষ্ণতার প্রসর কোথায় বেশি হওয়ার কথা? যেখানে প্রচুর উষ্ণ হয় আবার প্রচুর গরম হয়, সেখানটাই বেশি হওয়ার কথা। ওহিদুলের প্রশ্নটা ছিল যে দৈনিক উষ্ণতার প্রসর সর্বোচ্চ কোথায় হয় এবং সর্বনিম্ন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? দৈনিক উষ্ণতার প্রসর সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ক্রান্তীয় মরুভূমি, মরু অঞ্চলগুলিতে। মনে রাখবে, দৈনিক উষ্ণতার প্রসর সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ক্রান্তীয় মরু অঞ্চলগুলিতে, ক্রান্তীয় মরু অঞ্চলগুলিতে। আর আমি সর্বনিম্ন উষ্ণতার প্রসরটা আমি একবারে বলে দেবো, তার কারণ আমি বলে দেবো। আলাদা আলাদা করে বলা যেত, কিন্তু মনে রাখার সুবিধার জন্য আমি একবারে বলে দেবো সহজ করে। তাহলে বেশি উষ্ণতার প্রসর দেখতে পাওয়া যায় কোথায়? ক্রান্তীয় মরু অঞ্চলগুলিতে। এবং মাসিক উষ্ণতার প্রসর সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, মনে রাখবে, মধ্য এশিয়া এবং সাইবেরিয়ার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। বার্ষিক উষ্ণতার প্রসর সব থেকে বেশি দেখতে পাওয়া যায় সাইবেরিয়া এবং ভারখায়ানাক্স, সাইবেরিয়া ভারখায়ানাক্স এই জায়গাগুলোতে। ভারখায়ানাক্সে আমরা কি দেখতে পাই গো? সর্বনিম্ন উষ্ণতা দেখতে পাই। এই জায়গাগুলোতে বার্ষিক উষ্ণতার প্রসর আমরা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তাহলে সর্বনিম্ন উষ্ণতার প্রসর মনে রাখবে, একটা ছোট্ট করে কথা মনে রাখবে, উপকূলবর্তী এরিয়াগুলোতে, সমুদ্রের উপকূলবর্তী এরিয়াগুলোতে সর্বনিম্ন উষ্ণতার প্রসর দেখতে পাওয়া যায়। সমুদ্র উপকূলবর্তী এরিয়াগুলোতে, সেটা হচ্ছে বার্ষিক হোক, মাসিক হোক, দৈনিক হোক, সমুদ্র উপকূলবর্তী এরিয়াগুলোতে, এটা মনে রাখবে, সমুদ্র উপকূলবর্তী এরিয়াগুলোতে উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয়। যারা যারা জানো না, হাতের কাছে খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও। বলো স্যার, বলুন। হ্যাঁ, মধ্য এশিয়া, সাইবেরিয়া। বার্ষিক হচ্ছে সাইবেরিয়া আর ভারখায়ানাক্স। হুম, বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা সামনের দিকে এগোবো। কি করে হবে গো? কিন্তু বেশ, এগুলোকে একটু জানার দরকার। তবুও আমি যতটা পারছি, যতটা ইম্পর্টেন্ট গুলো বলছি শুধুমাত্র। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হ্যাঁ বলো। ডিটেলস পাচ্ছ না তাই তো? আরে বাবা, ওই জন্য তো আমি আছি। অত ভাবছো কেন? আগে তো এটা বইটা কমপ্লিট করো, তোমার কাছে আরো 1 মাস আরো 1 মাস সময় থাকবে। আমি ওই জন্য 2 মাস টার্গেট দিয়েছি, বেশি বই দিইনি, ছোট বই দিয়েছি একটা করে। ওই জন্য 2 মাস টার্গেট দিয়েছি। আর যদি পাশে বই থাকে, যতটা থাকে সেটা লিখে নাও। আশেপাশে যা বই আছে যতটা পাচ্ছ লিখে নাও। তারপরে দেখো আমি এরকম করে আলোচনা করে দেবো মাঝে মাঝে ক্লাসগুলোতে। বাকি দেখো। হুম, অবশ্যই করে দেবো, সবই করে দেবো। আচ্ছা, এরপরে আমরা ইনসুলেশন চলে আসি নাকি? হ্যাঁ, সরাসরি ইনসুলেশনে চলে আসি। আচ্ছা, ইনসুলেশন জিনিসটা কি?
আমি তোমাদেরকে ৩ টে টার্ম দিলাম। বাংলাতেই দিয়ে দিচ্ছি চলো। বাংলাতেই লিখে দিচ্ছি। কেউ একজন আনমিউট করেছো বাবু, করে দাও, মিউট করে দাও গো। সৌর বিকিরণ, আর একটা হচ্ছে, তাহলে সৌর বিকিরণটা আমি শুধু বিকিরণ লিখছি, হ্যাঁ। আমি শুধু লিখলাম, এটা বিকিরণ লিখলাম, এটা কেটে দিলাম, যাও। 1 মিনিট দাঁড়াও, এটা আমি মুছে দিই। এটাকে আমি শুধু বিকিরণ লিখি। এটা হচ্ছে বিকিরণ, পরিচলন, আর হচ্ছে পরিবহন। এই 3টে আমাকে কে বলতে পারবে? 3টে কে বলতে পারবে বলো? 3টে কে বলতে পারবে? বিক- হুম, হুম, ভেরি গুড। হুম, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে বিকিরণ মানে সূর্য থেকে যখন সৌর আলোটা সরাসরি এসে কোনো বস্তুকে হিট করছে, গরম করছে, সেটাকে বিকিরণ বলা হচ্ছে, কোনো মাধ্যম ছাড়াই। তুমি যদি রোদের মধ্যে দাঁড়াও, দুপুরের রোদে, তোমার মাথা টাক সব টাক তোমাদের নেই, আমি ভুল বললাম, তোমাদের মাথা সবার গরম হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বিকিরণ বলা হচ্ছে। পরিচলন কাকে বলা হবে? এতক্ষণে কে জয়েন হচ্ছে গো? পরিচলন কাকে বলা হবে? আমরা জানি ভূপৃষ্ঠ থেকে পার্থিব বিকিরণ হয়ে থাকে। ওই তখন ভূপৃষ্ঠে যখন পার্থিব বিকিরণ হয়, তখন ভূপৃষ্ঠের নিম্ন স্তরের বায়ুগুলো উষ্ণ হয়ে ওঠে। সেই উষ্ণ বায়ু, বায়ু উষ্ণ হলে হালকা হয়ে যায়, এবং হালকা হয়ে উপর দিকে উঠে যায়। উপরের বায়ুগুলো ঠান্ডা থাকে, ঠান্ডা বায়ু ভারী হয়, ভারী বায়ু নিচের দিকে নেমে আসে। এর ফলে উষ্ণ বায়ুটা উপর দিকে চলে যায়, ঠান্ডা বায়ুটা নিচের দিকে নেমে আসে। ওই ঠান্ডা বায়ুটা নিচের দিকে নেমে আসে, আবার উষ্ণ হতে শুরু করে। এইভাবে যে উষ্ণ হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিচলন। পরিবহন মানে একটা কণা থেকে আর একটা কণাতে যখন বাহিত হয়, এবং তার ফলে যে উষ্ণ হয় বায়ুটা, সেটাকে বলা হয় পরিবহন। তাহলে বিকিরণ, একটা কণা থেকে আর একটা কণাতে তাপ প্রবাহিত হয়। যেমন তুমি যদি একটা লোহার রডকে একদিকে গরম করো, তুমি যে দিকটাতে ধরে আছো, ধীরে ধীরে দেখবে সে হাতেও তোমার আঁচ লাগছে। তোমরা যখন রান্না করতে যাও, তোমার এখানে তো অনেক, তোমরা যখন রান্না করো, দেখবে কোনো একটা খোলার মধ্যে থেকে যদি তোমরা যদি ডান্ডাটা ধরে থাকো, একটা নির্দিষ্ট জায়গায় আগুন দিচ্ছ, কিন্তু তোমার ডান্ডাতেও কিন্তু, ওই কড়াইয়ের ডান্ডাতেও কিন্তু তোমার গরম লাগছে। গরম লাগছে কারণ বিকিরণ, পরিবহনের মাধ্যম দিয়ে তাপটা ওখানে চলে গেছে, পরিবাহিত হয়ে গেছে। তাহলে এটাকে পরিবহন বলা হচ্ছে। তোমাদের আর একটা প্রশ্ন আসে উল্লেখযোগ্য এখান থেকে, সেটা হচ্ছে সৌর ধ্রুবক। কি বলা হয় সেটাকে? সৌর ধ্রুবক, তাই তো? সৌর ধ্রুবক, সৌর ধ্রুবক কাকে বলে আমি একটু বলে দিচ্ছি। শূন্য মাধ্যমে যদি কোনো একটা একক স্থানে, একটা একক সময়ে যে পরিমাণ সৌর আলোক এসে পৌঁছায়, সেই পরিমাণটাকে বলা হয় সৌর ধ্রুবক। শূন্য মাধ্যমে কোনো একক সময়ে, একক স্থানে, একটি নির্দিষ্ট দূরত্বে যে পরিমাণ সৌর আলোক এসে পৌঁছায়, সেটাকে সৌর ধ্রুবক বলা হয়। অর্থাৎ সৌর ধ্রুবক পরিমাপের জন্য আমরা কি করতে হবে? আমাদেরকে বায়ুমণ্ডলের বাইরে যেতে হবে। বায়ুমণ্ডলের বাইরে গিয়ে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাতে দেখবে যে, যে পরিমাণ সূর্যের আলো আসছে, সেটাকেই বলা হবে সৌর ধ্রুবক। সৌর ধ্রুবক তাহলে কি দিয়ে পরিমাপ করা হয়? সৌর ধ্রুবক পরিমাপের এককটা পরীক্ষায় আসে, ইউনিটটা ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার মিনিট। এইটা হচ্ছে ইউনিট, আর এই ইউনিটটা পরীক্ষায় আসে। তাহলে সৌরধ্রুবকের পরিমাণ কত? সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে 1.96, দাঁড়াও 1 মিনিট, 96
ক্যালোরি পার সেন্টিমিটার। বলো কি বললে, এবারে বলো। পার মিনিট কি বললে, বলো বলো। কে বলছিলে একবার বলো, কি প্রশ্ন বলছিলে? ইয়েস ইয়েস, পাইরো হেলিওমিটার যন্ত্রের সাহায্যে কিছু একটা বলছিলে গো তোমরা, কি একটা প্রশ্ন আমি পড়ানোর কথা বলছিলাম সেই মুহূর্তে। আরে তখন তুমি মিটারে করো না, আমি এটা সিজিএস পদ্ধতিতে বললাম, তুমি এমকেএস পদ্ধতিতে চলে যাও। এটা সিজিএস পদ্ধতিতে বলে দিয়েছি না। হুম, তুমি এটা মিটারে করো। পাইরো হেলিওমিটার, হ্যাঁ, পাইরো হেলিওমিটার। ঠিক আছে, চলো তাহলে আর এখান থেকে আমি সরাসরি এরপরে হিট বাজেটে চলে যাই। হিট বাজেটটা নিয়ে তোমরা বললে একটু কোনো কোনো বইয়ে থাকবে 1.94, কোনো কোনো বইয়ে আছে 1.96। ঠিক আছে, 1.94টাও মনে রাখবে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, এটাও মনে রাখবে। হ্যাঁ, এস 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 এস, ওই রশ্মিগুলোকে দেখলে তো, আমি ওগুলো বলতে গিয়ে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। হ্যাঁ হ্যাঁ, আমি ওই রশ্মিগুলোকে একটু তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে খুব মানে ভাইটাল এই রশ্মিগুলো। সাধারণ রশ্মিগুলোকে আমরা কতকগুলো ভাগে ভাগ করব, যেটাকে বলবো ক্ষুদ্র তরঙ্গ, দীর্ঘ তরঙ্গ। মূলত প্রথমে তো ভাগ করবো আমরা এগুলো দৃশ্যমান আলো, দৃশ্য যেগুলোকে আমরা প্রিজমের মধ্য দিয়ে দেখতে পাই। দাঁড়াও আমি একটা ছবি আঁকি, তাহলে ওই ওর নিচের একটা আলাদাতে যায়। হলো, প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে মনে রাখবে। তরঙ্গ, এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য। বিগত সালে নেটের প্রশ্ন এখান থেকে এসেছে, তোমাদের পরীক্ষা অন্যান্য পরীক্ষাতেও প্রশ্ন এসেছে, তাই এখান থেকে প্রশ্ন আসতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য, এরপরে মনে রাখবে দীর্ঘ তরঙ্গগুলোর মধ্যে, দীর্ঘ তরঙ্গ, প্রথমে কি করব আমি, দীর্ঘ তরঙ্গগুলোকে লিখব। দীর্ঘ তরঙ্গ কোনগুলো? দীর্ঘ তরঙ্গের মধ্যে পড়ে, দীর্ঘ তরঙ্গের মধ্যে পড়ে গামা রে। গামা রেটা হচ্ছে সব থেকে, বা গামা রশ্মিটা হচ্ছে সব থেকে বড় তরঙ্গ। গামা রশ্মিটা হচ্ছে সব থেকে বড় তরঙ্গ। সরি, ভুল বলছি, দেখছো, ক্ষুদ্র তরঙ্গ থেকে এগুলো আসবে, ক্ষুদ্র। এটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ। এই তোমরা বলছো না আমাকে, আমি তোমাদেরকে আগে পড়িয়েছি যে, আমি যে ভুল বলছি তোমরা ভুল ধরাচ্ছে না কেন, চুপচাপ বসে আছো। হ্যাঁ, তাড়াহুড়ো করে একটু ভুল বলে ফেলেছি, দুঃখিত তার জন্য। ক্ষুদ্র তরঙ্গ, ক্ষুদ্র তরঙ্গের মধ্যে সব থেকে ক্ষুদ্র তরঙ্গ কোনটা তাহলে? সব থেকে ক্ষুদ্রটা হচ্ছে গামা রশ্মি। সব থেকে ক্ষুদ্র হচ্ছে গামা রশ্মি। তারপরেরটাকে হচ্ছে এক নাম্বার, তারপরে দু নাম্বারটা হচ্ছে রঞ্জন রশ্মি, যেটাকে আমরা এক্স রে বলি। তারপরেরটা হচ্ছে এক্স রে বা রঞ্জন রশ্মি। তারপরেরটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। এগুলোকে এক বছর নেটে কিন্তু সাজাতে দিয়েছিল, যেটাকে আমরা আল্ট্রা ভায়োলেট রে বলি, ইউভি রে, আল্ট্রা ভায়োলেট রে, সেটাকে অতিবেগুনি রশ্মি। এবং তারপরে হচ্ছে চার নাম্বারটা সব থেকে গুরুত্বপূর্ণ, এগুলোকে বলা হয় দৃশ্যমান তরঙ্গ। লিখে নেওয়া দরকার হলে, দৃশ্যমান তরঙ্গ। দৃশ্যমান তরঙ্গগুলোকে, দৃশ্যমান তরঙ্গগুলো তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আসে, বিগত সালের নেটে এসেছিল 0.4 থেকে। আমি নেটের কথা বারবার কেন বলছি, কারণ এখন নেটের চেঞ্জ, প্রশ্নের চেঞ্জ এরকম হচ্ছে, ওই জন্য তোমাদেরকে বলছি। 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার, 0.10 থেকে 0.7 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলোকে বলা হয় দৃশ্যমান তরঙ্গ। এই রশ্মিগুলোকে কি বলা হয়? দৃশ্যমান তরঙ্গ। এই দৃশ্যমান তরঙ্গের মধ্যে সব থেকে ছোট এবং সব থেকে বড়, এটাকে মনে রাখতে হয়। সব থেকে, এগুলোকে দৃশ্যমান তরঙ্গ বা ভিজিবল লাইটও বলা হয়ে থাকে।
এই দৃশ্যমান তরঙ্গগুলোকে তোমরা সবাই ছোটবেলায় মুখস্থ করেছিলে। বেনি আসহ কলা, মনে করেছিলে না, মুখস্থ করেছিলে না গো তোমরা? বেনি আসহ কলা, এই দৃশ্যমান তরঙ্গে 7টা রং থাকে। বেনি মানে হচ্ছে বেগুনি, বেগুনির বয়ইকের বেগুনি। নি হচ্ছে নীল, আসহ মানে হচ্ছে আকাশী, দন্তস্বয়ে সবুজ, হয়ে হলুদ, কয়ে কালো, লয়ে লাল। তাহলে দেখবে এখানকার মধ্যে সব থেকে ছোট তরঙ্গ কোনটি? বেগুনিটি। সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? লাল। এই লালটা হচ্ছে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য, এটা মনে রাখবে। তাহলে বেগুনি দৃশ্যমান তরঙ্গগুলির মধ্যে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, দৃশ্যমান তরঙ্গগুলির মধ্যে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল। মনে থাকবে। দৃশ্যমান তরঙ্গগুলির মধ্যে সব থেকে ছোট তরঙ্গ হচ্ছে বেগুনি, সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল। এরপরে আসি অবলোহিত রশ্মি, 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, যেগুলোকে আমরা বলি অবলোহিত রশ্মি। 6 নাম্বার মাইক্রোওয়েভ, এবং 7 নাম্বার হচ্ছে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ হচ্ছে সব থেকে দীর্ঘ। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ এবং 7 নাম্বার হচ্ছে বেতার তরঙ্গ। 7 নাম্বারটা হচ্ছে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ এবং বেতার তরঙ্গ। তাহলে হলো গামা রশ্মি, এক্স রে, ইউভি রে, দৃশ্যমান তরঙ্গ। অবলোহিত রশ্মি তোমাদেরকে সাজাতে দিতে পারে যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় রশ্মি বা বড় থেকে ছোট রশ্মিগুলোকে সাজাও, এরকম বলতে পারে। দৃশ্যমান তরঙ্গগুলোকেই তোমাদেরকে মূলত মনে রাখতে হয় এগুলো। আর এখানে মনে রাখবে দৃশ্যমান তরঙ্গের মধ্যে সব থেকে ক্ষুদ্র তরঙ্গ বেগুনির, সব থেকে দীর্ঘ তরঙ্গ লালের। বাকিগুলো পরপর মনে রাখতে পারো। বেনি আসো কলাটা মনে রেখে দিলেই তোমাদের হয়ে যাবে। হয়েছে এখানটা? এখান থেকে আর একটা মনে রাখবে, অ্যাটমসফেরিক উইন্ডো বলা হয় তো কোন তরঙ্গ দৈর্ঘ্যগুলিকে? 8 থেকে 11 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ রশ্মিগুলোকে বলা হয় অ্যাটমসফেরিক উইন্ডো বলা হয়ে থাকে। হ্যাঁ, কারণ এইগুলো কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করে অন্যান্য কোনো গ্রিন হাউস গ্যাস দ্বারা শোষিত হয় না। 8 থেকে 11 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 8 থেকে 11 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো কোনো গ্রিন হাউস গ্যাস দ্বারা শোষিত হয় না। এই জন্য একে বলা হয় অ্যাটমসফেরিক উইন্ডো বা বায়ুমণ্ডলীয় বাতায়ন। বায়ুমণ্ডলীয় বাতায়ন। তাহলে বায়ুমণ্ডলীয় বাতায়ন কোনগুলোকে বলা হয়? মণ্ডলীয় বাতায়ন। এটা হচ্ছে 8 থেকে 11 ইউনিট মাইক্রোমিটার। তাহলে 8 থেকে 11 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলোকে বায়ুমণ্ডলীয় বাতায়ন বলা হয়, কারণ হচ্ছে এই রশ্মিগুলো কোনো গ্রিনহাউস গ্যাস দ্বারা শোষিত হয় না। মনে থাকবে? আমি এগোবো তাহলে। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমি এগিয়ে যাব। এখানের মধ্যে কোন তরঙ্গটাকে তাহলে বলবে? হ্যাঁ, ওই মাইক্রোওয়েভের এই অংশটায়। মানে পুরোপুরি ওই ওই একটা নির্দিষ্ট থেকে বলা যাবে না যে মাইক্রোওয়েভটা বাতায়ন বা এরকমই বলা যাবে না, তবে ওগুলোর মধ্যে পড়বে। হ্যাঁ, মাইক্রোওয়েভটা অ্যাকচুয়ালি
সেন্টিমিটার থেকে হ্যাঁ, না, অবলোহিত রশ্মিগুলোর মধ্যেই পড়ে। ওই অবলোহিত ইনফ্রারেড বা অবলোহিত রশ্মিটাই হচ্ছে তোমার বায়ুমণ্ডলীয় বাতায়নের মধ্যে পড়ে। কারণ অবলোহিত রশ্মিটা হয় তোমার ১ থেকে প্রায় ১০০ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। অবলোহিত রশ্মির দৈর্ঘ্য হচ্ছে ১ থেকে ১০০ মাইক্রোমিটার পর্যন্ত। ঠিক আছে? তো এখানের মধ্যেই পড়ে হচ্ছে তোমার এই বায়ুমণ্ডলীয় বাতায়নটা, অবলোহিত রশ্মির মধ্যে। বেশ, যদি যদি আর কোনো সমস্যা না থাকে আমাকে বলো, তাহলে আমি নেক্সট এগোবো। এগোতে পারি? হিট বাজেট বা হিট ব্যালেন্স, খাতা পেন নাও, লিখে নেবে। এখান থেকে তোমাদের অনেক ভুল হয়, এখান থেকে একটা প্রশ্ন আসবে, খাতা পেন নাও, লিখে নেবে। ১ মিনিট দাঁড়াও, ১ সেকেন্ড, আমি একটু জল খাই। দেখেছো আমি কি বলেছিলাম বলো তো? কমতে কমতে ১০-এ দাঁড়াবে বলেছিলাম না? হুম, হুম, বলো। কি বললে, কি প্রশ্ন? তরঙ্গদৈর্ঘ্য যদি বলা হয়, বলি সব থেকে ছোট হচ্ছে গামা রে, তারপরে হচ্ছে এক্স রে, তারপরে হচ্ছে অতিবেগুনি রে বা আল্ট্রাভায়োলেট রে, এগুলো সব ছোট। মানে ওগুলো হচ্ছে ছোট ক্ষুদ্রের মধ্যে পড়ে গেল। তারপরে দৃশ্যমানের মধ্যে পড়লো হচ্ছে ওই 0.4 থেকে 0.7, যেটাকে বলা হলো ওই 7টা রং। তারপরে দীর্ঘের মধ্যে পড়ে গেল অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ আর বেতার তরঙ্গ। মনে থাকবে? বোঝা গেছে? চলো। হিট বাজেট। দীর্ঘ তরঙ্গের মধ্যে পড়বে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ এবং বেতার তরঙ্গ। অবলোহিত রশ্মি মানে ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। সে কি গো, এই তো আমি পরপর লিখে দিলাম তো, এই জন্য তো আমি পরপর লিখে। এই দেখো, এই গামা রে, এক্স রে এবং ইউভি রে, এই তিনটে হচ্ছে সব থেকে ক্ষুদ্র, এরা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ। ঠিক আছে? এইটা হচ্ছে দৃশ্যমান তরঙ্গ হয়ে গেল। আর এই তিনটে হচ্ছে বৃহৎ তরঙ্গ, লাস্ট তিনটে হচ্ছে বৃহৎ তরঙ্গ। বোঝা গেল? এই বৃহৎ তরঙ্গগুলির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ১ মাইক্রোমিটারের বেশি হয় এবং হাইয়েস্ট হচ্ছে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এর ওয়েভ লেন্থ। ঠিক আছে? ১ মাইক্রোমিটার থেকে ১০০ মাইক্রোমিটার মানে বেতার তরঙ্গ হচ্ছে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এর ওয়েভ লেন্থ, বেতার তরঙ্গের ওয়েভ লেন্থ। হ্যাঁ, ম্যাক্সিমাম। ক্লিয়ার হলো এখানটা? আর অত এখন পড়তে হবে না, তোমাদেরকে যেটুকু বলেছি সেটা করো, নাহলে মাথাটা খারাপ হয়ে যাবে। তোমরা ওটা রিমোট সেন্সিং এর সময় ভাগটা জানবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ভাগ আছে, তুমি ঠিক বলেছো। ওগুলো তোমাদের অত এসএসসিতে আসে না, এগুলো একদম নেটের সিলেবাসের। হ্যাঁ, হ্যাঁ, yes, হ্যাঁ, 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 ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে হিট বাজেট আমরা চলে আসি। বাজেট মানে কি জান বলি তো? হিট বাজেটকে আমরা আর একটা বলতে পারি, হিট ব্যালেন্স বলতে পারি। ব্যালেন্স মানে কি বলো তো? যখন হচ্ছে হ্যাঁ, দুটো সমতা, দুটোই যখন সমান হয়,
যে পরিমাণ সূর্যের আলো আসছে, দেখো সূর্যের আলো আসার পরে যদি আমাদের পৃথিবীতে সূর্যের আলো থেকে যেত, কি হতো, আমাদের পৃথিবী গরম হয়ে যেত এবং আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম না। তাই যে পরিমাণ সূর্যের আলো পৃথিবীতে আসে সেই পরিমাণটাই ফিরে যায়। এটাকেই বলে হিট বাজেট বা হিট ব্যালেন্স। এই হিট ব্যালেন্সটা আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। হিট ব্যালেন্সটা জানার জন্য আমরা ধরে নেব আমাদের পৃথিবীতে 100 ইউনিট বা 100% সৌরতাপ পৃথিবীতে আসছে। এই 100 ইউনিটটাকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যালবেডো। অ্যালবেডোর পরিমাণটা অ্যালবেডো মানে যেটাকে পৃথিবীকে কোনোভাবে উত্তপ্ত না করে, পৃথিবীকে কোনো রকম উত্তপ্ত না করেই মহাশূন্যে ফেরত যায়, তাকে অ্যালবেডো বলে। অ্যালবেডোর পরিমাণটা হচ্ছে 35%। এবং কার্যকরী সৌরবিকিরণ, যেটা হচ্ছে পৃথিবীকে উত্তপ্ত করতে সাহায্য করে, সেটাকে বলা হয় কার্যকরী সৌরবিকিরণ। এটা ধরে নেব 65%। আমি অনেক অনেক বইয়ে 34 অ্যান্ড 66 পাবে, কনফিউজড হবে না। কারণ 35% এবং 65% পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের বইগুলোতে নিয়েছে, শাবিন্দর সিংয়ের বইয়ে আছে। অতএব আমরা এটাকেই নেব 35 এবং 65। বোঝা গেল? এই 35% কি হলো, পৃথিবীকে কোনো রকমভাবে উত্তপ্ত না করেই ফিরে গেল। তাহলে এখান থেকে ফিরে যাওয়া মানে কি, রিফ্লেক্ট হয়ে চলে যাওয়া। তাহলে এই রিফ্লেকশনটা কোন জায়গা থেকে হয়? তিনটে জায়গা থেকে হয়। একটা হচ্ছে মেঘমণ্ডল থেকে হয়। মেঘমণ্ডল থেকে কত পার্সেন্ট হয়? মেঘ থেকে হয় তোমার, মেঘ থেকে হয় হচ্ছে 27% অ্যালবেডো হয়। মেঘ থেকে হয় 27%। এবং বায়ুমণ্ডল বা ডাস্ট পার্টিকেলগুলো থেকে, বায়ুমণ্ডল বা ডাস্ট পার্টিকেলগুলো থেকে হয়, বায়ুমণ্ডল বা ডাস্ট পার্টিকেলগুলো থেকে হয় 6%। এবং ভূপৃষ্ঠ থেকে হয়, ভূপৃষ্ঠ থেকে হয় বা পৃথিবী থেকে হয়, ভূপৃষ্ঠ বা পৃথিবী থেকে হয় 2%। টোটাল হচ্ছে দেখো 35%। হচ্ছে না? এখান থেকে প্রশ্ন আসে, এই ভাগগুলো থেকে প্রশ্ন আসে। 35% অ্যালবেডো চলে গেল। অ্যালবেডোটা কি করে যাচ্ছে? 27% মেঘ থেকে যাচ্ছে, 6% বায়ুমণ্ডল থেকে যাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে যাচ্ছে 2%। এখানে মনে রাখবে অ্যালবেডো সব থেকে বেশি পরিমাণ হয়ে থাকে মেরু অঞ্চলগুলিতে, অর্থাৎ যেখানে বরফযুক্ত অঞ্চলগুলিতে, কারণ সেখান থেকে তাপ সরাসরি বেশি পরিমাণ রিফ্লেক্ট হতে পারে। বরফ দু রকমের হয়, একটা হচ্ছে নতুন বরফ, অপরটা হচ্ছে পুরনো বরফ। যেগুলো হচ্ছে তোমার ফ্রেশ স্নো, সেই ফ্রেশ স্নোগুলোতে অ্যালবেডোর পরিমাণ বেশি হয়, পুরনো বরফগুলোতে অ্যালবেডো কম হয়। এরকম প্রশ্নও আবার দিয়ে দিতে পারে। তো সব থেকে বেশি অ্যালবেডো হয় কোথায়? মেরু অঞ্চলে বা বরফযুক্ত অঞ্চলগুলিতে। কম অ্যালবেডো সব থেকে কোথায় হয়? বনভূমি, তৃণভূমি এরিয়াগুলো, বনভূমি এরিয়াগুলোতে মূলত কম হয় অ্যালবেডো। ঠিক আছে, মনে রাখবে। এরপরে আমাদের তাহলে থাকলো কত? 65%। এই 65% আমাদেরকে কি করতে সাহায্য করে? এটাকে আমরা কার্যকরী সৌর বিকিরণও বলতে পারি। মানে আমাদেরকে পৃথিবীকে উত্তপ্ত করতে, পৃথিবীকে উত্তপ্ত করতে সাহায্য করে, এই জন্য এটাকে আমরা কার্যকরী সৌর বিকিরণও বলে থাকি। এই কার্যকরী সৌর বিকিরণের মধ্যে 65% আমাদের পৃথিবীতে আসছে। যখন এই 65% আমাদের পৃথিবীতে আসছে, আসার পথে 14% বায়ুমণ্ডল, এখান থেকে দেখো, এখান থেকে কি হচ্ছে, এখান থেকে 14% শোষণ করে নিচ্ছে বায়ুমণ্ডল। কে শোষণ করছে 14%? বায়ুমণ্ডল। এই প্রশ্নটা তোমাদের 2016 সালের পরীক্ষাতে এসেছিল 9-10-এ, যে আগত সৌর বিকিরণের বায়ুমণ্ডল কত পার্সেন্ট শোষণ করে? 14%। তাহলে বাকি থাকলো কত? 65 থেকে যদি 14 চলে যায়, তাহলে বাকি থাকছে কত গো? বাকি থাকছে আমাদের 51%। হ্যাঁ, তাহলে আমাদের 51%। তাহলে 51% আমাদের কোথায় আসছে? 51%টা, 51%টা কোথায় আসছে গো? আমাদের পৃথিবীতে আসছে, ভূপৃষ্ঠে আসছে।
তাহলে 51% কোথায় আসছে আমি বলে দিচ্ছি, এখানে 51% আমাদের ভূপৃষ্ঠে আসছে, তাই তো, এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে কত পার্সেন্ট, 51%। এই 51% কিভাবে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবার দেখে নাও, এটা আবার দুটো ভাগে ভাগ করবে। 51%-এর মধ্যে এর মধ্যে ডাইরেক্ট, বলি ডাইরেক্ট সোলার রেডিয়েশন হিসেবে 34% আসে, মানে সরাসরি সৌরকিরণ হিসাবে পৃথিবীকে উত্তপ্ত করে 34%। এবং 17% আছে ইনডাইরেক্ট বা ডিফিউজ ডেলাইট হিসেবে, 17% আছে ইনডাইরেক্ট বা ডিফিউজ ডেলাইট হিসেবে। ডিফিউজ ডেলাইট, ডিফিউজ ডেলাইটের বাংলাটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, যারা ছিলে ক্লাসে বলো তো আমাকে একটু বলো, আমরা তো স্যার লিখিনি, তাই তো, ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে প্রত্যক্ষ সূর্যরশ্মি রূপে আসে, এটা হচ্ছে প্রত্যক্ষ হচ্ছে তোমার, ডাইরেক্টটা হচ্ছে 34%, আর অপ্রত্যক্ষটা হচ্ছে বা ডিফিউজ ডেলাইটটা হচ্ছে 17%। বুঝতে পারছো পৃথিবীকে কি করে উত্তপ্ত করলো? এত দূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? হিট বাজেটের এত দূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? এত দূর পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আমি নেক্সট পর্যন্ত, এবারে নেক্সট কি হবে, ফেরত যাবে, তাই তো। 65% আমাদের পৃথিবীতে এলো, 65%কে আমাদেরকে রিটার্ন পাঠাতে হবে, ফেরত পাঠাতে হবে। চলো এবার দেখি 55% কি করে ফেরত যাচ্ছে। পরের পরেরতে চলে আসি আমি স্লাইডে, পরের স্লাইডে গেলে একটু এ হবে, আমি একটু লালে লিখি যেহেতু রিটার্ন যাচ্ছে। তো এরপরে 51%-এর মধ্যে যখন এই 51%টা ফেরত যাচ্ছে, 51%-এর মধ্যে প্রথম এক মিনিট আচ্ছা, আচ্ছা, এই 51%-এর মধ্যে তাহলে আমরা প্রথমে আমরা ভূপৃষ্ঠ থেকে আগে ফেরত পাঠাবো, ভূপৃষ্ঠ থেকে 51% গেল এলো, এই 51%টাকে আমি ফেরত পাঠাবো। 51% কি হচ্ছে, আর এখান থেকে একটা প্রশ্ন জেনে রাখবে, যখন সূর্যের আলোটা আমাদের পৃথিবীতে আসছে তখন সেটা শর্ট ওয়েভ রূপে আসছে, যখন সেটা ফেরত যাচ্ছে সেটা লং ওয়েভ রূপে যাচ্ছে। তো লং ওয়েভ রূপে ফেরত যাচ্ছে, লং ওয়েভ রূপে প্রথমে 51% ফেরত পাঠাবো, শর্ট ওয়েভ রূপে যেগুলো এলো সেগুলো শর্ট ওয়েভ রূপে এলো, এবং লং ওয়েভ রূপে ফেরত যাচ্ছে। এই লং ওয়েভ রূপে যখন ফেরত যাচ্ছে 51%, ফেরত যাওয়ার সময় প্রথমে 6% বায়ুমণ্ডল শোষণ করে নিচ্ছে, 6% বায়ুমণ্ডল শোষণ করছে। বায়ুমণ্ডল কত পার্সেন্ট শোষণ করছে, 6%। এবং 17% সরাসরি স্পেসে চলে যাচ্ছে, 17% স্পেসে, মহাশূন্যে 17% সরাসরি চলে যাচ্ছে। তাহলে কত পার্সেন্ট হয়ে গেল, 17 আর 6 কত হলো গো, 23%, তাই তো, 23% আমাদের চলে গেল, বাকি থাকলো কত, 28%। 28%-এর মধ্যে 9% হচ্ছে তোমার 9% হচ্ছে টেরিস্টেরিয়াল এনার্জি রূপে চলে যাচ্ছে বা কনভেকশন কারেন্ট রূপে যাচ্ছে, এবং 19% যাচ্ছে জলীয় বাষ্পের দ্বারা, এভাপোরেশনের দ্বারা, বাষ্পীভবনের দ্বারা। তাহলে 19% যাচ্ছে বাষ্পীভবনের দ্বারা, তাহলে কত পার্সেন্ট হচ্ছে দেখো, 19% দ্বারা
এটা হচ্ছে টেরেস্ট্রিয়ালের বাংলাটা হচ্ছে আহ, হ্যাঁ, পার্থিব্য বিকিরণের দ্বারা। তাহলে দেখো পার্থিব্য বিকিরণের দ্বারা 9% হলো, আর 19% হচ্ছে বাষ্পীভবনের দ্বারা গেল। টোটাল কত পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে দেখো? 51% হচ্ছে না? 6% বায়ুমণ্ডল শোষণ করলো, 17% সরাসরি পেশে চলে গেল, 9% পার্থিব্য বিকিরণ দ্বারা বায়ুমণ্ডলে চলে গেল, 19% হচ্ছে তোমার বাষ্পীভবনের সাহায্যে বেরিয়ে গেল। তাহলে কত হলো? এইগুলো গিয়ে এই 17%টা শুধু কি হচ্ছে, স্পেসে চলে যাচ্ছে। 17%টা কিন্তু বায়ুমণ্ডলকে কোনোভাবে উত্তপ্ত করছে না। কিন্তু এই 6%, 9% এবং 19% এরা কোথায় যাচ্ছে? বায়ুমণ্ডলে যাচ্ছে। তাই 6%, 9% আর 19% কোথায় যাচ্ছে? বায়ুমণ্ডলে। তাহলে বায়ুমণ্ডলে কত পার্সেন্ট যাচ্ছে দেখো? 6 প্লাস 9 প্লাস 19 কত হচ্ছে? 34%। 34% কি গেল, কোথায় গেল? 34% কোথায় গেল? বায়ুমণ্ডলে গেল। আবার বায়ুমণ্ডলে দেখো অলরেডি 14% ছিল। 14% কি করেছিল? যখন এখানে 65%-এর মধ্যে 14% বায়ুমণ্ডলে অ্যাবজর্ব করেছিল না? তাহলে সেই 14% মিলে গেল, দিয়ে 34% আর 14% তাহলে কত হয়ে গেল বায়ুমণ্ডলে? 48%। এই 48% হচ্ছে বায়ুমণ্ডল থেকে মহাশূন্যে চলে যায়। তাহলে বায়ুমণ্ডল থেকে কত পার্সেন্ট যায় মহাশূন্যে? 48%। বোঝা গেল? দেখো 6, 9, 19 এটা 34% বায়ুমণ্ডল শোষণ করলো, এবং আগে 14% ছিল, দিয়ে টোটাল হয়ে গেল 48%। তাহলে বায়ুমণ্ডল কত শোষণ করলো? 48%। এবং এই 48%টা মহাশূন্যে ফেরত গেল। ক্ষুদ্র তরঙ্গরূপে বায়ুমণ্ডল শোষণ করে 14%, বা এরকম আসতে পারে সৌর বিকিরণের কত পার্সেন্ট বায়ুমণ্ডল শোষণ করে? 14%। পার্থিব্য বিকিরণের কত পার্সেন্ট বায়ুমণ্ডল শোষণ করে? 34%। টোটাল বায়ুমণ্ডল কত পার্সেন্ট শোষণ করে যদি বলে হয়, তাহলে 48%। যদি এটা প্রশ্ন আসে বায়ুমণ্ডল থেকে মহাশূন্যে কত পার্সেন্ট তাপ ফিরে যায়, 48%। মনে থাকবে? খুব সুন্দর করে দরকার হলে আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলোই তোমরা লিখে নাও, ওই কথাগুলোই ভেবে চিনতে লিখে নাও। তাহলে এই প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসবে ধরে নাও। যদি মানে ধরে নাও, আমি এটা বলে দিচ্ছি, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর তোমরা এগুলো যদি মুখস্থ করে নাও ভালো করে, 1 নম্বর এখান থেকে পেয়ে গেলে। যদি তোমাদের খুব ভাগ্য খারাপ হয় তাহলে পাবে না, তাতে আমার কিছু করার নেই, কিন্তু পেয়ে যাবে। টোটাল বায়ুমণ্ডল শোষণ করে ভূপৃষ্ঠ থেকে বিকিরণের বায়ুমণ্ডল শোষণ করে 34%, এইটা 6%, 9% আর 19%। টোটাল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বিকিরণ বা পার্থিব্য বিকিরণ একই বলতে পারো। এটা হচ্ছে 34%। 34%। বা এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, লং ওয়েভ রূপে, বা দীর্ঘ তরঙ্গরশ্মি রূপে বায়ুমণ্ডল কত পার্সেন্ট তাপ শক্তি শোষণ করে? দীর্ঘ তরঙ্গরশ্মি রূপে, বায়ুমণ্ডল কত পার্সেন্ট তাপ শোষণ করে? 34% তাপ শোষণ করে। ক্ষুদ্র তরঙ্গরশ্মি রূপে কত পার্সেন্ট শোষণ করে? 14% শোষণ করে। মোট বায়ুমণ্ডল কত পার্সেন্ট শোষণ করে? বায়ুমণ্ডল মোট শোষণ করে 48%। বোঝাতে পারলাম নাকি তোমরা বুঝতে পারলে? কি বলছো তুমি? সঙ্গীতা, তুমি আগের দিন ক্লাসে ছিলে তো, তাহলে বুঝতে পারছো না কেন? রেকর্ডটা দেখে নামনি কেন? বেশ ঠিক আছে, কোনটা গুলি গেছে বলো, কোনটা গুলি গেছে বলো, বলো তাড়াতাড়ি বলো। ইয়েস।
34%। লং ওয়েভ রূপে এই দেখো এই 6%, মানে এই 51%-এর 34% বায়ুমণ্ডল শোষণ করে আর 17% সরাসরি মহাশূন্যে ফেরত যায়। 51%-এর 17% সরাসরি মহাশূন্যে ফেরত যায়, আর এই 34% বায়ুমণ্ডল, 6%, 9%, 19%, এই তিনটে মিলে 34%। এই 34% হচ্ছে বায়ুমণ্ডল শোষণ করে। হ্যাঁ, বেশ। আর যদি কারো কিছু না প্রশ্ন থাকে আমি এখান থেকে এগোবো। আচ্ছা, আর যদি কিছু প্রশ্ন না থাকে আমি এখানে থেকে এগোবো। এরপরে তোমরা কি বলেছিলে জানো? বায়ুচাপ, তাই তো? বায়ুর চাপগুলো বলেছিলে আর উইন্ড গুলো বলেছিলে। তোমরা তো সব কিছু ফরমাইশ করে দিয়েছো গো। বায়ুর চাপ, উইন্ড এগুলো কোনো কনসেপ্টেচুয়াল নয়, এগুলো হচ্ছে সহজ জিনিস। তোমাদের পড়ে নেওয়া উচিত ছিল, তোমরা বলেছে যখন পড়াবো আমি। বেশ, চলো। বলো, বলো, বলো। হুম। কি বললে, কি বললে? না, বলি ওয়ালের পরের অংশটাতে বেশি বৃষ্টিপাত হয়। হ্যাঁ, হ্যাঁ, ওটাতে সর্বাধিক ধরবে। ওটার কি একটা নাম আছে, স্পাইরাল জোন না কি একটা নাম আছে জানো? স্পেরিডাল না স্পাইরাল, কি একটা নাম আছে ওইটা। বাংলাতে কি বলে গো ওটাকে? হ্যাঁ, কুণ্ডলী বলয়। ওখানে বেশি, সব থেকে ওখানে মেঘ ঝড় বৃষ্টি সব বেশি হয়। হুম। তারপরে যেটা অ্যাঙ্গুলার জোন, সেখান থেকে একদম কিছুই থাকে না, অল্প, খুব অল্প হয়ে যায়। দেখো, প্রথমে থাকে, এইখানে থাকে তোমার আই, তারপরে থাকে আই ওয়াল। আই, আয়ের মানে ঘূর্ণপাতের যে আই, তার হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 20 কিলোমিটার। আই ওয়ালেরও দৈর্ঘ্য হচ্ছে ওই 20 থেকে 30-এর মধ্যে থাকে। তারপরে হচ্ছে থাকে স্পাইরাল জোন, যেটাকে তোমরা কি কুণ্ডলীয় অঞ্চল বলা হচ্ছে, এখানটাতেই সব থেকে প্রভাব সব থেকে বেশি থাকে। আয়ে তো প্রভাব থাকে না কিছুই, ঝড়ঝঞ্ঝা। আই ওয়ালেও প্রভাব থাকে, কিন্তু সব থেকে বেশি থাকে এই কুণ্ডলীয় বলয় যেটাতে। ঠিক আছে? তারপরে কমতে কমতে যায় বাকি অংশগুলো। তারপরে এই অংশগুলো যেগুলো অ্যাঙ্গুলার বলছি, সেগুলো কমতে কমতে যায়। অ্যাঙ্গুলারের বাংলাটা কি একটা আছে, আমি ভুলে গেছি। তোমাদেরকে আবার একটা ক্লাস নিতে হবে বলছি, মনে করছি। এ শোনো, বুঝলে, একদিনে সবটা করাতে গেলে হবে না। আমি কালকে তোমাদের আবার একটা ক্লাস নিয়ে নেবো তাহলে। কালকে রাত্রে আবার একটা ক্লাস নিয়ে নেবো। হ্যাঁ, কারণ হ্যাঁ, কালকে নিয়ে পুরোটাই কভার করে দেবো বাকি অংশটা। তাহলে আমার তোমাদের ক্লাইমেট থেকে আশা করি সমস্যা থাকবে না। আমার হ্যাঁ, বলো নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, সেটা তুমি একটা খুব ভালো প্রস্তাব দিয়েছো। হ্যাঁ, তাহলে কোশ্চেন আনসারটা আমি শেষে নেবো, সবার শেষে নাকি পুরো পড়ানোর শেষে নিয়ে নেবো। হুম।
বেশ তাহলে হ্যাঁ, 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 একটা ফলও নষ্ট হয়ে